ওয়েলকাম টু টকিং সায়েন্টিফিক। আমরা এই নতুন চ্যানেলটা খুলেছি সায়েন্সটাকে একটু ইন্টারেস্টিং করে করে তোলার জন্য, নিউ জেনারেশনের জন্য, যারা এখন পড়াশুনো করছে বা কেরিয়ার প্ল্যান করছে একাডেমিক্স এর দিক দিয়ে। আজকে আমার সঙ্গে একজন খুব স্পেশাল গেস্ট আছে আমাদের বিসিকেভি। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি এবং আমারই সিনিয়র একজন দাদা অরিন্দম দা, ডক্টর অরিন্দম ঘোষ। অরিন্দম দা কারেন্টলি জার্মানি ক্যান্সার রিসার্চ সেন্টারে কাজ করার জন্য জয়েন করবে জানুয়ারি থেকে। এর আগে অরিন্দম দা ইউনিভার্সিটি অফ বুসবার্গে কাজ করছিল এবং সামনে জানুয়ারি থেকে এই নতুন গ্রুপ লিডার হিসেবে একদম ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ রোলে দাদা জয়েন করবে। ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন দেবার্পিতা। বহু বছর পর তোর সাথে দেখা হলো। বহু বছর পর, লাস্ট মনে হয় গ্রাজুয়েশনের টাইমে দেখা হয়েছিল। হ্যাঁ, তো তুমি ফার্স্টে আমাদের এটা বলো যে তুমি এই মুহূর্তে কিসের উপর কাজ করছো বা তোমার নেক্সট জানুয়ারি থেকে কি জব রোল তুমি জয়েন করছো। আমি জানুয়ারি থেকে অ্যাজ এ রিসার্চ গ্রুপ লিডার জয়েন করছি জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারে, ন্যাশনাল সেন্টার ফর টিউমার ডিজিজ। সেখানে আমার ল্যাব আমি এস্টাবলিশ করব। এইটা উডসবুর্গ সিটিতে, জার্মানি। আর ব্রডলি কাজের থিমটা হচ্ছে ইমিউনোথেরাপি, ক্যান্সারের, ব্লাড ক্যান্সার টু বি স্পেসিফিক। বিভিন্ন ব্লাড ক্যান্সারের যে একদম অ্যাডভান্সড লাইন অফ ট্রিটমেন্টস গুলো এসছে, সেগুলোকে একটা ছাতার তলায় এনে ইমিউনোথেরাপি বলা হয়। তো তাদের মলিকিউলার লেভেলে তাদের স্টাডি, এবং আমি আসছি একটু বায়োফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমি হাই এন্ড ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি এবং ফ্লুরোসেন্স ইমেজিং, এই ফিল্ডে আমার এক্সপার্টিস। তো আমি এই টেকনোলজি গুলো দিয়ে এই আমাদের যে ড্রাগ এবং ক্যান্সার সেল ইন্টারাকশন কিভাবে কাজ করছে, তারা গিয়ে কিভাবে টার্গেটকে বাইন্ড করছে, এই উপর ফোকাস রেখে আমরা কাজ করছি। ভেরি ইন্টারেস্টিং। তো আমি যেটুকু বুঝি ইমিউনোথেরাপি সম্পর্কে, একদম আমি একেবারেই সেই ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স নই, তবে যেহেতু ক্যান্সার সেল আমাদের বডির সেলের মধ্যেই একটা পার্ট, যেটা হলো মানে সেল সাইকেলটার যে নর্মাল সাইকেলিং প্রসিডিউর সেটা ব্রেক করে যাচ্ছে। তো ইমিউনোথেরাপি হলো আমাদের নিজেদের বডির ইমিউন সিস্টেমই ওগুলোকে আলাদা করে ডিস্টিংগুইশ করে বাড়ছে। তো তুমি ইমিউনোথেরাপির সাথে ক্যান্সার রিসার্চের যে যোগাযোগটা, ব্লাড ক্যান্সার তুমি বললে, তো সেইটাতে এই ফ্লুরোসেন্স ইমেজিং কিভাবে মানে কতটা কন্ট্রিবিউট করছে? হ্যাঁ, আমি একটু ইলাবোরেট করতে পারি ব্যাপারটা। সরি, ইমিউনোথেরাপি টু স্টার্ট উইথ। তো ইমিউনোথেরাপি কি করে, যেটা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পারি। যেমন যেটা বলে কার টি সেল থেরাপি, কার স্ট্যান্ডস ফর কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। এখন ক্যান্সার সেল, তাদের যে মেমব্রেন আছে, সেখানে এরকম কিছু রিসেপ্টর আছে যেগুলো প্রোটিন রিসেপ্টর, দেয়ার প্রোটিন। এখন তাদের কিছু ইউনিক রিসেপ্টর আছে যেগুলো আমাদের নর্মাল সেলের থেকে বেশি ক্যান্সার সেলে পাওয়া যায়, বা অনলি ক্যান্সার সেলেই মেমব্রেনে পাওয়া যায়। এখন ইমিউনোথেরাপি কি করে, ইমিউনোথেরাপি যে ডোনার বা যে পেশেন্ট, তার যে ইমিউন সেল, আমাদের শরীরের যে টি সেল, যেগুলো ইমিউনিটিতে সাহায্য, তাকে আগে ব্লাড সেল থেকে নেওয়া হয়। নিয়ে সেটাকে ইঞ্জিনিয়ার করে করা হয় এমন ভাবে যে এইটা যখন রিইনফিউজ করা হবে টি সেলটার ভিতরে, তার গায়ে আর একটা রিসেপ্টর আছে যেটা টার্গেট করে ওই ক্যান্সার সেলের পার্টিকুলার রিসেপ্টরটা। এইভাবে সিলেক্টিভিটিটা আসে, কারণ নর্মাল সেলে সেই রিসেপ্টরটা নেই বা একেবারেই নেগলিজিবল অ্যামাউন্টে আছে। এখন প্রোটিনস ইন জেনারেল, এগুলোর ডাইমেনশন হচ্ছে 1 to 10 ন্যানোমিটার। একদমই আমরা একদম মলিকিউলার স্কেলের কথাবার্তা বলছি এখানে। এই 1 to 10 ন্যানোমিটার ডাইমেনশনের ক্ষেত্রে বিভিন্ন যে মাইক্রোস্কোপি টেকনোলজি আছে, তাতেই আমাদের মাথায় আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেগুলো হাই রেজলিউশনে এই ড্রাগগুলো কিভাবে কাজ করছে, বা কিভাবে ক্যান্সার সেলকে আলটিমেটলি সাইটোটক্সিসিটি দিকে নিয়ে যাচ্ছে, সেটা স্টাডি করা যেতে পারে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে সবকিছুই ফিক্সড মানে আমি বলতে চাইছি যে লিভিং সেল, যেটা যে ড্রাগ দিয়ে বাইন্ড করলো তারপরে সেলে কি হচ্ছে, এটাকে রিয়েল টাইমে দেখার উপায় নেই। তাকে একটা ভাবে ইটস লাইক এ স্টিল ইমেজ। শুধু না, সেলটাকেও ইভেন ক্রস লিঙ্কার দিয়ে সেলটাকে ফিক্স করে দেওয়া আছে, তাহলেই তুই ওখানে ইমেজ নিতে পারবি।
যেটা ফ্লুরোসেন্সেও করা হয়, কিন্তু ফ্লুরোসেন্সের বাড়তি সুবিধা হচ্ছে যে ফ্লুরোসেন্সের লাইভও স্টাডি করা যায়। ফ্লুরোসেন্স ইমেজিং যেভাবে, এবার ইমেজিং এর পার্টটায় চলে আসি, যে ফ্লুরোসেন্স ইমেজিং যেভাবে কাজ করে আর কি, যে খুব খুব সিম্পল টার্মে বললে, যেমন কিছু অর্গানিক মলিকিউল আছে যেগুলোকে ডাই বা ফ্লুরোফোর বলা হয়, তাতে যদি আমরা একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থের লেজার লাইট দিয়ে সেটাকে এক্সাইট করি, তাহলে আমরা একটা ফ্লুরোসেন্স লাইট পাবো তার থেকে এগিয়ে একটা ওয়েভলেন্থ। ফর এক্সাম্পল, যদি আমরা 640 ন্যানোমিটার এক্সাইট ডাইকে, তাহলে 660 ন্যানোমিটারে গিয়ে আমরা একটা সিগন্যাল পাবো, যেটা হচ্ছে ফ্লুরোসেন্স সিগন্যাল। এখন এই অর্গানিক মলিকিউল গুলোকে আমার বা তোর যে ইন্টারেস্টেড যে টপিক, তার সাথে অ্যাটাচ করার বিভিন্ন উপায় আছে, কেমিক্যাল উপায়। তো এইভাবেই স্টাডি করা হয়, ওটাকে অ্যাটাচ করে, যাকে বলে ট্র্যাকিং। তো আবার ইমিউনোথেরাপিতে যদি ফিরি, যে ইমিউনোথেরাপির যে টি সেলের গায়ে যে প্রোটিনটা আছে, সেটাকে যদি আমরা এরকম একটা অর্গানিক মলিকিউল দিয়ে ট্যাগ করে দিই, তাহলে আমরা সেটাকে লাইভে ট্র্যাক করতে পারছি সেটা কি করছে। তো এটা মেইনলি ডায়াগনস্টিক প্রসিডিওরের কিছুটা কাজে লাগবে, হ্যাঁ, এবং তার সঙ্গে থেরাপি প্রসেসেও কাজে লাগবে। থেরাপি প্রসেসে লাগবে, যেটা ক্লিনিক্যাল সায়েন্টিস্ট বা মেডিকেল ডক্টর, ইনফ্যাক্ট আমি যে আমার ল্যাব যেখানে এস্টাবলিশ করবো, সেটা এসেন্সিয়ালি একটা হসপিটাল। সেই ডিপার্টমেন্টে যারা বাকি হিমাটোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্ট আছে, তারা প্রত্যেকেই মেডিকেল ডক্টর, এবং এই বিভিন্ন ইমিউনোথেরাপি ট্রায়াল ওখানে চলছে। তো তাদের আমি কিভাবে হেল্প করতে পারি আমার ল্যাবের রিসার্চ দিয়ে, বেসিক সায়েন্সের পার্টটা তো যেমন আমার নিজের ইন্টারেস্টের ওই বই, যে কিভাবে এই প্রোটিনের মলিকুলার মেকানিজম বাইন্ডিং। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যখন বিভিন্ন নতুন যে আন্ডার ট্রায়াল যে ড্রাগ গুলো, সেইটা কিভাবে কাজ করছে সেটা জানতে চাইছে, আমি তাদের এই ফ্লুরোসেন্স ইমেজিং দিয়ে একটা প্ল্যাটফর্ম, নিজের প্ল্যাটফর্ম প্রোভাইড করছি ফর ডিটেল স্টাডি এবং কিছু প্যারামিটার ক্যারেক্টারাইজ করা। যে ফর এক্সাম্পল 100টা বা 10টাও যদি ধরি স্মল সাবসেট, যে 10জন পেশেন্টের সেলে কি কোনো এফেক্টের ডিফারেন্স দেখা যাচ্ছে, ড্রাগ কতটা অ্যাক্টিভ, কতটা এফেক্টিভ, সাইটোটক্সিসিটি, এই প্যারামিটার গুলো একদম সেলুলার টু মলিকুলার স্কেলে। তো তোমার যে রিসার্চটা, সেই রিসার্চটা ক্লিনিক্যাল মেডিকেল সায়েন্সের রিসার্চ হলো ক্লিনিক্যাল ট্রায়াল। তো তোমার রিসার্চটা কি একদম ক্লিনিক্যাল ট্রায়ালের বাউন্ডারির মধ্যেই দাঁড়ানো, নাকি একটু দূরে? এটার এটা দুটো ক্লিয়ার ডিরেকশন আছে। একটা ক্লিয়ার ডিরেকশন যেটা আমার ল্যাবের কোর রিসার্চ, যেখানে আমার অফকোর্স আমার এক্সপার্টিস মাইক্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি, এই দিক থেকে, তো সেখানে আমি বেসিক সায়েন্সের ফোকাসটা থাকবো। আলটিমেটলি যে এই যে এটা তো এক একটা সিগন্যালিং পাথওয়ে, প্রত্যেক যে ইমিউন সিগন্যালিং গোটা পাথওয়েটা কিভাবে রেগুলেট হচ্ছে, সেইটা একটা স্টাডি ফোকাস থাকবে আমার কোর ল্যাবে। আর ক্লিনিক্যাল ট্রায়ালের যে কাজ হবে, সেইটা এই যে ডাক্তার যারা আছে ওখানে, তাদের সাথে কোলাবোরেশনে কাজ হবে। এই দুটো ডিরেকশন। তো এবার আমরা একটু তোমার কাছ থেকে একটু একটু করে পিছনের দিকে যাবো। সেটা হলো প্রথম কথা হলো যে তুমি শুরু করেছিলে এগ্রিকালচার থেকে, নাও ইউ আর ওয়ার্কিং ইন বায়োফিজিক্স। বায়োফিজিক্স এর দিকে যাওয়াটা কিভাবে হলো? হ্যাঁ, এটা আমিও একটু গুছিয়ে চাই বলতে গেলে, একটু একটু সময় লাগবে বলতে। তো আমার এগ্রিকালচারে পড়তে আসাটা খুব প্ল্যান কিছু ছিল না। আমার মেডিসিন পড়ারই ইচ্ছা ছিল, এবং সেটা বাড়িতেও সেই ইচ্ছা ছিল। তো যাই হোক, মেডিসিন সামহাউ ফার্স্ট টাইম ক্লিক করেনি, এবং প্রাইভেটে এমবিবিএস ছাড়া অপশন ছিল না, তো সেটা সামর্থ্যের জায়গায় ছিল না পরিবার, যেটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। এইবার মজার ব্যাপার হলো যে তখন বাবা বললো যে তাহলে পরের বার আবার জয়েন্ট এন্ট্রান্সটা দেওয়া। আমি ভর্তিও হয়েছিলাম কয়েকটা ব্যাচে, কিন্তু তখন যারা ক্লাস 12 তাদের সাথে একই ব্যাচে পড়তে গিয়ে আমার একটু ইগো হার্ট হলো, হয়তো সম্মানে লাগলো বলতে গেলে। আমাদের মনে হয় এরকম অনেকেই এইটা ট্রাই করে, এই অ্যাটেম্পটটা নেয়। এইবার এই করতে করতে তখন মাস দুয়েক পেরিয়ে গেছে, এবং বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ বা এক্সাম গুলো হয়ে গেছে। তোর হয়তো খেয়াল থাকবে, বেসিক্যালি একটু লেটে সবার লেটে। এবং আমার এক স্কুলের বন্ধু, ও আইসিআর এক্সাম দিচ্ছিল, তো সে আমায় বললো যে তুই কিন্তু বেসিক্যালিতে তুই যদি ইয়ার ড্রপ না করতে চাস এবং এগ্রিকালচারে
ডেফিনেটলি অনেক প্রসপেক্ট আছে, সেটা জব রিসার্চ সব দিকে, তো সেইভাবেই অ্যাডমিশনটা নেওয়া। কিন্তু বাই দ্য এন্ড অফ সেকেন্ড অর থার্ড সেমিস্টার আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না। যেটা সাবজেক্টের রিসার্চের ইন্টারেস্ট, এটা করে, এবং তখন থেকেই আমি একটা ওয়ে আউট খোঁজার চেষ্টা করি যে কিভাবে বেসিক সায়েন্সের দিকে ফিরে যাওয়া যায়। কারণ একবার একটা জায়গায় কমিট করলে তারপরে চান্সেস অফকোর্স থাকে, কিন্তু এটা আমাদের দেশের একাডেমিক সিস্টেমের একটু ড্রব্যাক আমি বলবো। একটা স্টিরিওটাইপ রয়েছে আছে। যে যেতে পারবে কি হ্যাঁ, আমি কিন্তু জার্মানি এবং অস্ট্রেলিয়া দু জায়গাতেই দেখেছি অনেকে খুব ডিফারেন্ট ফিল্ডে আন্ডারগ্রাড করে সম্পূর্ণ আলাদা ফিল্ডে মাস্টার্স করছে, কেউ তাকে কোনো ইয়ে করছে না। তো যাই হোক, তো তখন আমাদের প্লান্ট বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর শিবকুমার পাল, উনি বায়োকেমিস্ট্রির একজন আমাদের লিড প্রফেসর ছিলেন। তো ওনার আন্ডারে আমি ওই 6th সেমিস্টারে একটা স্পেশাল মডিউল যেটা হয়, সেই বায়োকেমিস্ট্রি বায়োটেক, এই মডিউলটা নিলাম। এই মডিউলটা নেওয়ার কারণ হচ্ছে যে মাস্টার্স এর যে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়, যেমন আইআইটি জ্যাম বা জেএনইউ বা এই এন্ট্রান্স পরীক্ষাগুলোতে ওই মাস্টার্স ইন বায়োটেকনোলজির জন্য এই সিলেবাসটা অনেকটা ওভারল্যাপ করে। সেই জায়গা থেকে ওইটা ওই প্রিপারেশনটা শুরু হলো, এবং আমাদের সিনিয়র ব্যাচের এরকম এক দুজন ছিল, তাদের দেখে নানান ইনফরমেশন কালেক্ট করতে থাকলাম। তো ফাইনালি আইআইটি জ্যাম ক্লিয়ার হলো। তো তখন আমি মাস্টার্স ইন বায়োটেক করতে আমি আইআইটি করতে যাই। তো ওইটা আমার ফার্স্ট পয়েন্ট অফ ট্রানজিশন। এখান থেকে সুইচিংটা হলো, এবং যে স্টেডিয়াম টাইপটা আমি বলছিলাম সেটা কিন্তু আমি মুম্বাই গিয়েও ফেস করিনি তা না। যে ধরো ব্যাচে অনেকেই যারা বেসিক সায়েন্সের আন্ডারগ্র্যাড যারা এসছে, এবং আমি বিএসসি এজি থেকে এসছি, এগ্রিকালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার ইভেন প্রফেসরদের মধ্যেও ছিল যে তাহলে মানে যেটা হয়তো সামনাসামনি বলবো না, কিন্তু খুব একটা কিছু জানে না একটা। তো সেইটা প্রথম প্রথম একটু তো অসুবিধাই। সেটা কি তোমার মোটিভেশন হিসেবে কাজ করেছে যে আমাকে আরো বেশি? হ্যাঁ, বলতে পারিস এক প্রকার। প্রথম দিকে একটু খারাপ লাগতো, কিন্তু তারপরে ওটাই একটা ফ্যাক্টর হয়ে গেছে যে এটাকে ডিসপ্রুভ করা, যে আরো হার্ড ওয়ার্ক করে কি হবে। এবং আমি মাস্টার্স থিসিস করি, যেটা একদম লাস্ট সেমে, যেটা সেকেন্ড লাস্ট সেম থেকেই শুরু হয়। সেইটা বায়োফিজিক্স এন্ড প্রোটিন ইঞ্জিনিয়ারিং ল্যাব, মানে প্রফেসর সমীর কুমার মাঝির যে ল্যাব, সেখানে করি আমি। তো সেখানেই আমার প্রথম বায়োফিজিক্সের হাতে করি যে প্রোটিন ফোল্ডিং এবং প্রোটিন মিসফোল্ডিং, এই প্রসেসগুলোকে বিভিন্ন ফ্লুরেসেন্স বেসড টেকনোলজি দিয়ে স্টাডি করা, বিভিন্ন স্পেকট্রোস্কোপিক টেকনোলজি দিয়ে। তখন এগুলো আমি শিখি, এবং সিঙ্গেল মলিকিউল আর সুপার রেজলিউশন ফ্লুরেসেন্স মাইক্রোস্কোপ, যেটা আমার ব্রড পিএইচডি টপিকও ছিল। আমি একটা ওখানে কোর্সও নিই যেটা শুধু পিএইচডি দের জন্য ছিল, কিন্তু একজন বা দুজন মাস্টার্সকে অ্যালাউ করেছিলেন, যেহেতু আমাদের বায়োফিজিক্স ব্যাকগ্রাউন্ডটা ছিল। তারপরে আমি পিএইচডি অ্যাপ্লাই করতে থাকি, মোস্টলি ইউরোপেই অ্যাপ্লাই করি। জার্মানিতে আমার কাছে দুটো অফার ছিল, একটা এনএমআর নিয়ে পিএইচডি করার জন্য প্রোটিন ফোল্ডিং, আর একটা এই ফ্লোরেসেন্স ইমেজিং ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন পিএইচডি করতে আমি ফাইনালি পিএইচডিটা তো বায়োফিজিক্সেই। তো এরপর আমার এটা নিয়ে দুটো কোয়েশ্চেন। প্রথম হলো যে আইআইটি বম্বে, বেসিক্যালি থেকে তুমি আইআইটি বম্বে গেছো, তো আইআইটি বম্বের প্রথম ইনিশিয়াল ডিফিকাল্টি ছাড়া আর কি ফ্যাক্টরস ছিল যেটা তোমার একটু ডিফারেন্ট মনে হচ্ছে ফ্রম ইউর প্রিভিয়াস ইনস্টিটিউট? কি তোমার মোটিভেশন, আমরা অনেক সময় শুনি যে পরিবেশ বা অ্যাটমসফিয়ার মোটিভেশনের দিকে বা ট্রিগার করতে অনেকটা হেল্প করে, তো এটা কি কোয়ালিটি অফ এডুকেশন, নাকি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, নাকি ওই অ্যাটমসফিয়ার যেটা তোমাকে হেল্প করেছিল? অ্যাটমসফিয়ারটা আমি এক কথায় বলবো যে অ্যাটমসফিয়ার খুবই হেল্প করে। অ্যাটমসফিয়ার ইন দ্য সেন্স তুই যে এক্সপোজারটা পাচ্ছিস এখন আইআইটি বম্বে বা আমাদের যে পুরোনো যে আইআইটি গুলো আছে, এরা তো ওয়ার্ল্ড রিনোন্ড ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট গুলোতে যে কোনো কোর্সই তুই করতে যাস না কেন,
এই ইনস্টিটিউটের যে গোটা অ্যাক্টিভিটিস, বিভিন্ন যে ফ্রিতে যে কোর্স, তারা শুধুমাত্র, আমি কিন্তু ওই কারিকুলামের কোর্স বলছি না, ইভেন কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা মিলে হয়তো কোনো কোডিং এর একটা এরকম ক্যাম্প করলো, ঠিক আছে, যেখানে রেজিস্টার করে মানে করতে এক্সট্রা পারে। কারিকুলার। হ্যাঁ, এই তো এই এক্সপোজারের জায়গাটা বা বিভিন্ন সায়েন্টিস্টদের আসা, সেখানে টক দেওয়া, এটা আমাকে তো মারাত্মক ভাবে হেল্প করেছে, মানে মোটিভেশনের জায়গা থেকে বুস্ট করেছে যে একটা ওয়ার্ল্ড স্টেজে এক্সপোজার মানে বাউন্ডারিটা আরো পুশ করতে আরো হবে, আরো আরো push আরো আরো পুশ করতে হবে। এবং সবার প্রথমে তো এটা আমাদের অনেক সুবিধা হয়, কারণ আমরা তো অনেকেই ছোট শহরে বড় হয়েছি। আমার বাড়ি শ্যামনগর, আমরা পড়েছি ধর স্কুল তো আর মানে প্রপার কলকাতাতে নয়, কাজে আমাদের ওই এই যে একটা ওই বড় শহর বা বড় ওই প্রথম মাসটা তোর ওই ওই একটা ওই ওয়াও একটা জায়গাতে। আরেকটা কোয়েশ্চেন হলো যে তুমি আইআইটি বম্বেতে যখন ফার্স্ট এই আস্তে আস্তে বায়োফিজিক্স এর দিকে ট্রানজিশনটা তোমার হচ্ছে, প্রথম তোমার অ্যাপার্ট ফ্রম কে কি বলছে, মানে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি এগ্রিকালচার থেকে বায়োফিজিক্স এর ট্রানজিশন করতে কিরকম, মানে কতটা ডিফিকাল্ট লেগেছিল, নাকি ইট ওয়াজ স্মুথ, বা কি এক্সট্রা এফোর্ট তোমায় দিতে হয়েছে? না, smooth আমি ঠিক বলবো না, এক্সট্রা এফোর্ট অবশ্যই দিতে হয়, মানে আর আর দিতে হওয়ার ক্ষেত্রে সেটা এফোর্টটা আবার তোকে প্যারালাল দিতে হবে। প্যারালাল কারণ এখানে তো একটা কারিকুলাম চলছে, তুই যখন বিএসসি পড়ছিস, আর ওই এন্ট্রান্স এক্সাম গুলোর যখন প্রিপারেশন নিচ্ছিস, তার সিলেবাস সম্পূর্ণ আলাদা। এবং ধর সেটা ধর একটা আলাদা কোর্স, যারা ধর বিএসসি বায়োকেমিস্ট্রি পড়ছে বা মাইক্রোবায়ো, তাদের ওটা অটোমেটিক্যালি পড়ানো হয়, আমাদের ওই মডিউলটাই টাচ করে যায়। তো সেক্ষেত্রে সময় এবং এফোর্ট অনেকটাই দিতে হবে। তবে এখন অনেক স্ট্রাকচার্ড হয়ে গেছে পরীক্ষার প্রিপারেশন। একটু হাতে সময় নিয়ে যদি আমাদের ফোর্থ সেম থেকে, বিএসসিএজির কথা বলছি, ফোর্থ সেম বা নো লেটার দ্যান ফিফথ সেম থেকে প্রিপারেশন করা যায়, তাহলে ক্র্যাক করাটা খুব অনেকেই মানে একাডেমিক রিসার্চের দিক দিয়ে এখন আগের মতো অনেকটা পরিধিটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে, যে কতটুকু কি করতে পারবো, ভবিষ্যতে কোন অবধি যেতে পারবো, বা রিসার্চ করতেই থাকছি তারপরে জব আছে কি বা কিছু, এই এই ধরনের কনফিউশন, যে তুমি জবের দিকে যাবো, যেটা আমি নিজেও খুব ফেস করেছি, কনস্ট্যান্ট একটা প্যারালাল চলতে থাকে। এই জায়গা থেকে নিজেকে কি করে, মানে আর স্পেশালি বিকজ আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বেরিয়েছি, আমাদের ফাইনাল গোল ইজ জব। তো সেই পেশেন্স রাখা, সেই কনফিউশনটাকে নিজের মধ্যে রাখা, এন্ড কনস্ট্যান্ট সারাউন্ডিং দ্য জব কবে, জব কবে, এটা হ্যাঁ। তো এই পুরো ব্যাপারটা তুমি কিভাবে ম্যানেজ? একটা একটা ব্যাপার কি জানিস, আমি যখন ইউরোপ গেলাম, ওই পরিবেশটা আমাকে এই দিক থেকে একটু হেল্প করেছে। কারণ ওদের এডুকেশন সিস্টেমে ওরা অনেক দেরি করে স্কুল যাওয়া শুরু করে। বলতো আমরা যখন ইন্ডিয়া থেকে যাচ্ছি পিএইচডি করতে, এটা অনেক ইন্ডিয়ানদের সাথেই হয়, আমার সাথেও হয়েছে, ল্যাবে আমি ছিলাম পিএইচডি করার জন্য ইয়াংগেস্ট। এবার ওরা যখন পিএইচডি শুরুই করছে, তখন ওদের বয়স অলমোস্ট 30 এরকম জায়গায়। আর আমাদের এখানে যেটা হয় যে তুই বা আমি যেহেতু যখনই ওই 30-এর কাছাকাছি যাচ্ছি, তখনই একটা এই সামাজিক চাপও থাকে যে জব করবে। এইটা এইটা একটু আমি বলবো এটা মানসিকভাবে হেল্প করেছে, যে এটা একটা সাবকনসিয়াস জায়গা, যে তুই যখন দেখছিস চারপাশের তোর যারা ওয়ার্ক কলিগস আছে, আমি হয়তো পিএইচডি থার্ড ইয়ার, তখন আমার 27-28 বছর বয়স, তো পিএইচডি ফার্স্ট ইয়ার একজনকে দেখছিস তারা হয়তো 31। তো কিন্তু তারা ওই নিয়ে অত ভাবিত নয়, তারা জানে ওয়ার্কআউট করবে। তবে হ্যাঁ, একাডেমিক জবস এর ক্ষেত্রে যেটা হয় যে এটা একটা পিরামিড করে গিয়ে টেনিওর পজিশন বা গ্রুপ লিডার পজিশন, দ্য নাম্বার অফ পিপল যারা অ্যাপ্লাই করছে, এই রেশিওটা একেবারেই এটা 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 ক্লিক করা অনেকের কিছু সময় বেশি লাগে, অনেকে তাড়াতাড়ি হয়ে যায়। এইখানে পেশেন্সটা রাখতে হবে। তবে এই ইন্ডাস্ট্রিয়াল অপশন গুলো পোস্ট পিএইচডি আছে, এটা যেমন একাডেমিক দিক, পিএইচডির পরে কিন্তু, এবং ইন্ডাস্ট্রি যে সায়েন্স বেসড ইন্ডাস্ট্রি, ওরা কিন্তু ফ্রেশ পিএইচডি নিতেই প্রেফার করে। এটা যে যখনই একটা পোস্ট ডক করছিস, ওরা কিন্তু একটু স্পেশালাইজ বলে হচ্ছে। তো
তো সেই ক্ষেত্রে কিন্তু পিএইচডি করেই ডাইরেক্টলি হলে ভালো, মানে ইন্ডাস্ট্রিয়াল দিকে যদি ইন্ডাস্ট্রিয়াল যে সাইন্টিফিক, এবং এটা আমাদের আমাদের দেশেও ধীরে ধীরে আগে যেমন কি ছিল যে তুই পিএইচডি করতে যাচ্ছিস মানে সেট হচ্ছে একটা পোস্ট ডক এবং একাডেমিক জবে। এই সিনারিওটা আস্তে আস্তে বদলাচ্ছে এবং বিভিন্ন বায়োটেক কোম্পানি বা বিভিন্ন ডায়াগনস্টিক্স থেরাপি, এরা যে ইন্ডাস্ট্রি বা মাইক্রোস্কোপ ইন্ডাস্ট্রি এরা ধরে আসছে। এই ইন্ডাস্ট্রিগুলোতে গিয়ে তুই পিএইচডি পরে তোর এক্সপিরিয়েন্স নিয়ে করতে পারিস। কারণ আমি ইনফ্যাক্ট জার্মানিতে আমার টাইম স্কেলে যারা পিএইচডি করেছে এবং পোস্ট পিএইচডি, হয়তো আমি হাতে গুলো বলতে পারো আমাকে নিয়ে 3 জন আছে সেই গ্রাজুয়েট স্কুল প্রোগ্রাম থেকে যারা একাডেমিক্সে আছে, বাকি সবাই ইন্ডাস্ট্রিতেই চলে গেছে। ওখানে মনে হয় টেন্ডেন্সি একটু বেশি ইন্ডাস্ট্রিয়াল দিকে যাওয়ার, রাদার দ্যান পুরো একাডেমিক প্রসেস। হ্যাঁ, তো ইন্ডিয়াতে এই মুহূর্তে তোমার যে কোর সাবজেক্টে তুমি কাজ করছো, বায়োটেকনোলজি বা বায়োফিজিক্স, এই মুহূর্তে আমরা ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে আছি? এটা কি তুই ক্যান্সার রিসার্চ বা তুমি ক্যান্সার রিসার্চ একটা ব্রডার সার্কেলও বলো, আর বায়োফিজিক্স বা ইমেজিং সিস্টেমস, অ্যাডভান্সড ইমেজিং, এগুলোর আমি ক্যান্সার রিসার্চ দিয়ে শুরু করি। ক্যান্সার রিসার্চ বা ইমিউনোথেরাপির ক্ষেত্রে যে টাটা মেডিকেল সেক্টর যে অ্যাক্ট্রেক, যেটা মুম্বাইতে আছে, এবং আইআইটি বোম্বেতে আমি যে ডিপার্টমেন্টে মাস্টার্স করেছি ওই ডিপার্টমেন্টেরই একজন প্রফেসর, ওনার এখন ইভেন একটা কোম্পানিও আছে ইমিউনো অ্যাক্ট বলে। তো এরা জয়েন্ট কোলাবোরেশনে ইন্ডিয়ার তৈরি প্রথম ইকোনমিক ইমিউনোথেরাপি মার্কেটে এনেছে এবং কমার্শিয়ালি এটা বহু হসপিটালে ট্রায়াল হয়েছে সাকসেসফুল। তো এটা এগোচ্ছে, কার্টি থেরাপি অলরেডি ইন্ডিয়াতে এসছে এবং সেটা আরো নেক্সট ইয়ার্সে ওদের কোম্পানিও খুব ভালো প্রগ্রেস করছে, আমি পার্সোনালি জানি। এবং এটা আর বায়োইমেজিং বা ইমেজিং এর ফিল্ডে আগে যেটা যেমন গ্লোবাল বায়োইমেজিং নেটওয়ার্ক বা প্রত্যেক দেশের নেটওয়ার্ক ছিল, লাস্ট ইয়ার ইন্ডিয়া বায়োইমেজিং নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে এবং বেশ কিছু সায়েন্টিস্ট যারা এই ফিল্ডে কাজ করে তারা ইন্ডিয়ায় তাদের কৌশলের পর ফিরেছে বলেই একটা কমিউনিটি তৈরি আস্তে আস্তে হচ্ছে। যেমন আইআইটি হায়দ্রাবাদ, এনসিবিএস, আইআইএসসি, আমাদের এখানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, আইজার কলকাতায় আছে নেটওয়ার্ক। তো একটা কমিউনিটি কিন্তু গ্রো করছে, এটাকে সময় দিতে হবে, 5 to 10 ইয়ার্স চলে আসবে। এরপরের কোয়েশ্চেন একটু রিসার্চ রাইটিং এর দিকে। তুমি যেহেতু কমপ্লিটলি রিসার্চের দিকেই ছিলে, জনার যাই হোক, প্রিন্সিপাল রাইটিং ব্যাপারটা, প্রসেসটা সবার ক্ষেত্রেই এক, সে যে সাবজেক্টই হোক, যে মেজর হোক। তো আমার নিজের পিএইচডি বা আমি আমার সাথে যারা করেছে তাদের ক্ষেত্রেও দেখেছি রিসার্চ রাইট করা একরকম আর জিনিসটাকে ট্রান্সলেট করা ইনটু দ্য পেপার, দ্যাট ইজ ডিফারেন্ট। তো তুমি ওটা সম্পর্কে আমাদের একটু গাইড করো যে কিভাবে কি করতে হয়, বা ইয়াং রিসার্চার যারা এখন এমএসসি পিএইচডি করছে কতটা এফর্ট যায় আফটার দ্য রিসার্চ ইনটু দ্য পেপার। এটা খুব ভ্যালিড আর রেলিভেন্ট একটা কোশ্চেন, এবং আমি বলবো যে কোনো ফিল্ডের রিসার্চের ক্ষেত্রেই ফার্স্ট পেপার রাইটিংটা একটা খুব টিডিয়াস একটা ফেজ। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন আমার প্রথম পেপার যে ল্যাবে পিএইচডি কাছে করেছি, যখন লিখতে বসি এবং ড্রাফটটা লেখার পর আমার এখনো মনে আছে 3 দিন আমার গাইডের সাথে আমি প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা করে বসেছি এবং আমরা প্রতিটা লাইন গো থ্রু করে আমার গাইড, এবং উনি বাই ট্রেনিং একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট। আমি এটা মেনশন এই কারণে করলাম যে অ্যাক্রস ডিসিপ্লিনস আমি দেখেছি ফিজিসিস্ট যারা হয় ইন জেনারেল তারা ইনফরমেশনের ক্ষেত্রে খুব পার্টিকুলার হয়। তাদের পেপারে খুব কমই তুই এমন লাইন পাবি যেটা স্পেকুলেটিভ। প্রত্যেকটা সেন্টেন্স ক্যারিজ আ সাইন্টিফিক ইনফরমেশন। তো এটা আমি শিখেছি তার থেকে, যে আমার একটা জিনিস মনে হচ্ছে বা আমার ফাইন্ডিং থেকে আমি কিছু এক্সট্রাপোলেট করছি যেটা আমার মনে হয় হতে পারে, সেইটাকে ওখানে লিখো না, মানে যেটা যেটা আছে সেটা লিখবে। অফকোর্স তুমি সেটা লিখবে, কোথায় লিখবে? ডিসকাশন সেকশনের যে আউটলুকের পোর্শন, যে শেষ প্যারাগ্রাফ বা 3-4 লাইন,
সেখানে তুমি লিখতে পারো যে হ্যাঁ তোমার এই কাজের এই টেকনোলজি বা এই ফাইন্ডিং এই ফিল্ডকে এভাবে এগোবে বা নেক্সট অ্যাপ্লিকেশনের জন্য ডোরটা ওপেন করবে। আর লেখা স্টার্ট করার ক্ষেত্রে যেটা আমি শুরুর পেপারগুলোতে করতাম, আমার মনে হয় ইজিয়েস্ট কাজ হচ্ছে প্রথম জিনিস যেটা সাপ্লিমেন্টারি মেটেরিয়াল বা মেটেরিয়ালস এন্ড মেথডসটাকে লিখে ফেলা। সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ল্যাব প্র্যাকটিক্যাল বুক লেখার মতোই, যে তুই কোন কোন ভেন্ডার থেকে কি কিনেছিস, কিভাবে এক্সপেরিমেন্ট হয়েছে, এগুলো লিখে ফেলে। লিখে ফেললে কি হয়, এটার একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে যে যখন তুই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সামনে বসছিস, তুই হঠাৎ দেখবি এগুলো লিখে ফেলার পরে 3 থেকে 4 পাতা ফিল আপ হয়ে গেল, তো তখন মনে হবে যে আমি অনেকটা এগিয়েছি। কনফিডেন্স আসবে। হ্যাঁ, এই একটা কনফিডেন্স দেয়। নেক্সট আমি বলবো সবার শেষে ইন্ট্রোডাকশনটা লেখা। এটা আমি করি, এটা অফকোর্স অনেকেরই নিজের নিজের পার্সপেক্টিভ আছে, কিন্তু ইন্ট্রোডাকশনটা সবার শেষে লেখা, শুরু করা রেজাল্ট সেকশন দিয়ে। এবং ফিগারগুলো বানিয়ে নিলে আমার একটু সুবিধা হয়, কারণ ফিগারের রেফারেন্সটা আমার কাছে তখন থাকে, যে আমি যে একটা প্লট বা একটা ফিগার রেজাল্টসে ওটা ডিসক্রাইব করা যায়। তো এবার রেজাল্টস ডিসক্রাইব করে তুই অটোমেটিক্যালি ডিসকাশনে আসবি। অনেক জার্নাল রেজাল্টস এন্ড ডিসকাশন একসাথে করে, অনেকে আলাদা সেকশন করে। ডিসকাশন সেকশনে এসে তুই রেজাল্টস তো রিপিট করবি না অফকোর্স, কিন্তু সেই রেজাল্টস এর যে ইনফারেন্স, যে এই রেজাল্টস থেকে আলটিমেটলি টেক আওয়েটা কি, সেটা লিখবি। এবার তুই দেখবি আস্তে আস্তে একটা স্টোরি ফর্ম হচ্ছে। ইন এ নাটশেল এটা একটা স্টোরি বলা, যে তুই 1 বছর বা 2 বছর বা তোর গোটা পিএইচডি একটা কাজ করেছিস, বহু এক্সপেরিমেন্ট করেছিস যেটা ফেল করেছে, কয়েকটা ওয়ার্কআউট করেছে, সেটাকে গুছিয়ে তোকে 3 বা 4 পাতা মেন টেক্সটের মধ্যে একটা গল্প বলতে হবে, যেটা ব্রড রিডারশিপকে অ্যাড্রেস করে। এটা মাথায় রাখতে হবে যে আমি আজকে যদি কোনো পার্টিকুলার প্রোটিন বা রিসেপ্টর নিয়ে করি, নট নেসেসারিলি যারা করছে বা রিভিউ করছে তারাও তাতে এক্সপার্ট। তারা যাতে বুঝতে পারে, এই লিডারশিপটা কোথা মাথায় রেখে লিখতে হবে। এবং ফাইনালি আমরা ফিরে যাব হচ্ছে ইন্ট্রোডাকশন এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে। এই সেকশন গুলো হয়ে থাকলে কি হবে, ইন্ট্রোডাকশনের তো ধর প্রথম প্যারাগ্রাফটা মোটামুটি একটু লিটারেচার রিভিউতেই চলে যায়, যে কতদূর কাজ হয়েছে এবং তুই নতুন এই কাজে কি প্রেজেন্ট করছিস। এবং শেষ ইন্ট্রোডাকশনের শেষ প্যারাগ্রাফটা গিয়ে কানেক্ট করবে তো রেজাল্টে, যে এই ফ্লোটা এলো, যে আমরা এই স্টোরিতে এই জিনিস করেছি, নেক্সট করেছিস। তো এটা আমি ফলো করি। তবে কি, যে গাইড যে থাকে, যিনি এক্সপিরিয়েন্স প্রত্যেকে, প্রথম পেপারটা লেখার ক্ষেত্রে তার সাথে বসাটা আমাকে তো খুবই হেল্প করেছে। তুমি তো অলরেডি এর আগে অস্ট্রেলিয়াতে কিছুদিন ছিলে, 1 বছর মতো ছিলে। এখন তুমি আবার জার্মানিতে 2026 থেকে মানে নেক্সট ইয়ার থেকে শুরু করছো। তাহলে এর আগে তুমি জার্মানিতেই মেন পোর্শনটা ছিলে তোমার একাডেমিক ক্যারিয়ারে। তো জার্মানি কিরকম, মানে অ্যাজ আ প্রফেশনাল ক্যারিয়ারের দিক থেকে হোক বা রিসার্চের দিক থেকে হোক বা একটা স্টুডেন্টের পার্সপেক্টিভের দিক থেকে হোক, জার্মানি কিরকম দেশ বা কিরকম ওয়ার্ক কালচার? প্রথম কথা যেটা বলি, জার্মানি বহু স্টুডেন্টকে, আমি যদি ইন্ডিয়ান স্টুডেন্টই বলি, অ্যাট্রাক্ট করছে। তার রিজন নাম্বার 1 হচ্ছে জার্মান পাবলিক ইউনিভার্সিটিজের টিউশন ফি। এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, ওরা একটা অ্যাডমিনিস্ট্রেশন ফি নেয়, যেটা ধর পার সেমিস্টার অ্যারাউন্ড, আমি যখন পিএইচডি করি 300 ইউরোস ছিল। কিন্তু ওরা তোকে আবার তোর যে স্টুডেন্ট আইডি কার্ড, তাতে ট্রান্সপোর্টেশন টিকিট ইনক্লুড করে দেয় ওইটা। মানে ধর তুই ওই জার্মানির যে রাজ্যে আছিস, সেই রাজ্যে তুই পাবলিক ট্রান্সপোর্ট ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবি। কাজে এই 300 ইউরোটা সেরকম কিছুই না কম্পেয়ার টু যদি ইউএস যাস। আর রিজন নাম্বার 2 হচ্ছে যে এখন তো ইউএস এর সায়েন্টিফিক জায়গা বা ইউএস এর অবস্থা খুব স্টেবল নয়, বিশেষ করে যারা বাইরে থেকে পড়তে বা কাজ করতে যাচ্ছে। সেই কারণে ইউরোপ আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছে। তো এইটা তো আমি বলবো এই দুটোই একটা পজিটিভ সাইডে, যার জন্য জার্মান ক্যাম্পাস গুলোতে গত 10 বছরে ইন্ডিয়ান স্টুডেন্টস এক্সপোনেনশিয়ালি বেড়েছে। ওয়ার্কিং এর দিক থেকে এটাকে আমি ঠিক নেগেটিভ সাইড বলবো না, কারণ ওদের দিক থেকে বিবেচনা করতে গেলে ঠিকই আছে।
যেটা হচ্ছে যে রিসার্চের বাইরে যে অন্যান্য এরিয়াতে ওয়ার্কিং করতে গেলে একদম প্রফেশনাল লেভেল জার্মান জানাটা, ফর এক্সাম্পল যদি ব্যাংকিং, ফাইন্যান্স বা এই ধরনের যে কোনো ক্ষেত্রে কাজ করতে চাস, সেক্ষেত্রে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটা কিছুটা এখান থেকে শিখে যাওয়া ভালো, এবং জার্মান বাকিটা ওখানে গিয়ে শিখে যাওয়া, শেখা খুবই দরকার। তো এটা ঠিক নেগেটিভ জিনিস নয়, এটা একটা স্কিল অ্যাকোয়ার। আর পরিবেশ হিসেবে এটা একটু নির্ভর করছে যে জার্মানির কোন অংশে তুই আছিস। যেমন আমি গটিঙ্গেনে পিএইচডি করেছি। গটিঙ্গেন খুব হিস্টোরিক্যালি রিনাউন্ড একটা স্টুডেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি টাউন। সেক্ষেত্রে এটা মারাত্মক স্টুডেন্ট ফ্রেন্ড, সেটা জিনিসপত্রের দাম হোক, থাকার খরচ হোক। সেরমই আরেকটা টাউন হাইডেলবার্গ। তো এই সমস্ত জায়গায় থাকলে পুরো স্টুডেন্ট টাউনের ভাইবটা পাওয়া যায় এবং স্টুডেন্ট লাইফ অনেক ইজি। আর যদি একটু অন্যান্য শহরের কথা বলি, যে বড় শহরে থাকতে গেলে তখন খরচের জায়গাটা একটু বেড়ে যায়। তবে বড় শহর আবার অনেক বেশি ইন্টারন্যাশনাল, কাজেই প্রতিটারই একটা প্রোজ অ্যান্ড কনস থাকছে। কিন্তু ইন জেনারেল সাইন্টিফিক দিক থেকে জার্মানির এই মুহূর্তে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বেসিক রিসার্চ, ট্রান্সলেশনাল রিসার্চে ওদের যে বাজেট অ্যালোকেশন, এটা খুবই স্ট্রং, যার জন্য এটা খুব একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন। আমার লাস্ট কোয়েশ্চেন, আমরা প্রায় র্যাপ আপ করার দিকে চলেই এসেছি। তো তুমি হলো সামনের যে জব রোলটাতে যাচ্ছ, সেটা হলো তোমার একটা গ্রুপ লিডার হিসেবে তুমি কাজ করবে। তো এতদিন তুমি সুপারভাইজড ছিলে, এবার হয়তো তুমি সুপারভাইজ করতে চলেছো। তুমি দুটো অ্যাঙ্গেল থেকেই ব্যাপারটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আশা করি। আমাকে এই সুপারভিশন যেটাকে বলা হয় সেইটার সিগনিফিকেন্স সম্পর্কে একটু বলো। মানে সুপারভাইজার একটা স্টুডেন্টের বা রিসার্চারের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তার কেরিয়ার ট্রাজেক্টরিতে তার কতটা রোল, আর একটা সুপারভাইজারের পার্সপেক্টিভেও সামনের যে পথটা, মানে তুমি কি এক্সপেক্ট করছো বা কি? হ্যাঁ, সুপারভাইজারের রোল আমি বলবো খুবই, বিশেষ করে পিএইচডি সুপারভাইজার। কারণ রিসার্চের ক্ষেত্রে পিএইচডিটা তো তোর মেইন ট্রেনিং। তুই পিএইচডিতে 4 বছর 5 বছর একটা ল্যাবে একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করছিস। তো সেক্ষেত্রে তুই শুধু সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট করছিস, চলে আসছিস, ব্যাপারটা সেরকম না। এইটা যার জন্য আমি আমি খুবই ফরচুনেট যে আমি যে ল্যাবে পিএইচডি করেছি বা তারপরেও যে ল্যাবে করেছি, তো আমার যারা বস ছিল তাদের ফিলোসফি ছিল বিলিভিং ইন কমপ্লিট ফ্রিডম, এবং এট দ্য সেম টাইম দে আর ব্রিলিয়েন্ট অ্যান্ড ভেরি কাইন্ড পিপল। এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সেকেন্ড পয়েন্টটা। হ্যাঁ, ব্রিলিয়েন্ট তো এই স্টেজে এসে তুল্যমূল্য বিচারে হয়তো সবাই, কিন্তু আমি এরকম আমার টাইম স্কেলে অনেকে দেখেছি, এখনো আমি শুনতে পাই বিভিন্ন দিনের থেকে যে নানান সমস্যার কারণে অনেক হয়তো পিএইচডি কুইট করে যায় বা মেন্টাল হেলথ খুব বাজেভাবে affect করে। সেক্ষেত্রে কাইন্ড হওয়াটা খুব important। তাহলে বোধ হয় প্রোডাক্টিভিটিও ভালো হয় ল্যাবে, এবং একটুখানি এইটা আমি পেয়েছি, এবং এটা আমি আমারও সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে যে নিজের ল্যাবে একই ফিলোসফিতে চলা, যে একটা ফ্রি টু ডু থিংস, এই এইভাবে যে ল্যাবটা চলা, ল্যাবটা রান করা। অফকোর্স কিছু কিছু পয়েন্ট আসবে যে যেখানে হয়তো আমার ডিসিশন নেই থেকে, সে তো আসবে। তো তাছাড়া যাতে প্রত্যেকেই যে বিলং টু দ্য ল্যাব, এই সেন্সটা থাকাটা খুব, নো ওয়ান ফিলস লেফট আউট, বা কেউ কারোর থেকে, যেটা আমরা বলি না বাংলায় যে ছোট ফিল, এটা এটা খুব ইম্পর্টেন্ট। যেমন সুপারভাইজারের রোল কিন্তু অনেক ক্ষেত্রেই তার পরবর্তী স্টেজের যে কেরিয়ার, হয়তো
সেই ক্যান্ডিডেটটা কিন্তু তার একটা বেটার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই থেকে সে কুইট করে। এরকম কেসেস দেখছি আমরা। হ্যাঁ, এটা অনেক 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 হচ্ছে। তো সেটা অল দ্য বেস্ট অরিন্দমদা, তোমার সামনের পথটা খুব ভালো করে তুমি কাটাতে এগিয়ে যাও, স্মুথ হোক সেটা, এবং তোমার আন্ডারে অনেক মোটিভেটেড স্টুডেন্টস তাদের কেরিয়ার পাথ চুজ করুক। আশা করি এই ভিডিওটা সবার জন্য খুব কাজে লাগবে, যারা স্পেশালি আমাদের জুনিয়র্স আছে, যারা গ্রাজুয়েশন করছে বা এমএসসি পিএইচডি করছে, তাদের সবার জন্যই খুব কাজে লাগবে। আর স্পেশালি আমাদের অরিন্দমদাকে যারা চেনে বিসিকেভি, তাদের জন্য তো খুব কাজেই লাগবে। আমি একটা লাস্ট কোয়েশ্চেন একটু ইনফর্মাল নোটে শেষ করব, বিসিকেভি লাইভ কেমন ছিল? হ্যাঁ, সেইটা আমি খুব ইনফর্মালি বলছি, আমি সেটা সেটা মিস করি। সেই সেই ফ্লেভারটা আমি এত ইনস্টিটিউট বা এত ইউনিভার্সিটিতে কাজ করেছি বা পড়াশোনা করেছি, সেই ফ্লেভারটা পাওয়া খুব মুশকিল। পাওয়া যায় না বললেই চলে, কারণ সবকিছুই মারাত্মক প্রফেশনাল হয়ে যায়, এবং ব্যাচমেটদের মধ্যেও ব্যাপারটা খুব প্রফেশনাল চলে আসে। I think the story is same for all of us. Thank you. থ্যাংক ইউ দেবার্মিতা, and all the best to you and your team. Thank you so much. সবাই এই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করি আরো অনেক ভিডিও নিয়ে সামনে আসবো। থ্যাংক ইউ।